মানুষ কোনো জিনিসের দ্বিধায় থাকুক বা না থাকুক, নেটফ্লিক্সের দ্বিধায় শিওর পুইরা যায়। সাহস আছে? হাতে খাওন নিয়ে টিভির সামনে বইসা দেখেন, আপনার খাওন ঠান্ডা হইয়া যাইব, কিন্তু নেটফ্লিক্সে কি দেখবেন এই দ্বিধা শেষ হইব না। নেটফ্লিক্স হ্যাজ কুকড, এই সেন্টিমেন্টটা পুরাই স্বার্থহীন, বিকজ নেটফ্লিক্স রেয়ারলি কুকস। কয়েকটা হাতে গোনা শো পাইবেন, আর আল্লাহ যদি আপনার উপর দয়া করে তাইলে 2-1টা মুভি খুঁজে পাবেন। 365 ডেজ দীক্ষা যতই ফুর্তি করেন না কেন, খাওন তো খাইতে পারবেন না ভাই, আনলেস ইউ আর ফ্রিকি লাইক দ্যাট অফকোর্স। একটা আছে, দ্যাটস দ্য ডেভিল অল দ্য টাইম, জেনুইনলি খুব মারাত্মক একটা নিওনয়া ড্রামা মুভি। কাস্টিং দেখেই কনভিন্স হয়ে যাওয়ার কথা। কয়জনের এই মুভির কথা মনে থাকবে? আর এরা নিজের মুভি ক্যাটালগের এত মেহনত করে না। অ্যাওয়ার্ড হোক বা কমার্শিয়াল হোক, সব একটা ফর্মুলার ভিতরে ফেলানো হয়, তা প্লট হোক নাইলে ভিজুয়ালস হোক। আর থিয়েট্রিক্যাল রিলিজ তো এরা করেই না, বুঝার কোনো উপায় নাই কেন। এই জন্য তো নেটফ্লিক্স মুভি কানস অ্যাওয়ার্ডসেও এলাও হয় না। এগো মেইন ধান্দা হইতাছে টিভি সিরিজ, ওয়েদার নেটফ্লিক্স অরিজিনালস অর পেইড ফর স্ট্রিমিং রাইটস। যে কালচার এরা ব্রিড করছে তা হইতেছে প্র্যাকটিক্যালি বিঞ্জ ওয়াচিংয়ের কালচার। একটা সিরিজ পুরাটা একসাথে ছাইরা দিলে তা মানুষের মনে বেশি জায়গা করতে পারে না। দ্য রিজন ওয়াই টিভি সিরিজেস আর হার্ড টু মেক ইজ বিকজ যে বাজেটে মানুষের একটা মুভি বানাইতে দেওয়া হয় তা দিয়া ক্রিয়েটররা একটা সিরিজ বানাইতে পারে, আর সিরিজটায় 5 থেকে 10 ঘন্টা অডিয়েন্সের অ্যাটেনশন বাঁচায় রাখতে হয়। সাপ্তাহিক এপিসোডের বেলায় জিনিসটা একটু সোজা হয়ে যায়, কারণ মানুষ বহুদিন এক সিরিজ নিয়ে কথা কইতে থাকে। যেখানে বিঞ্জ ওয়াচিংয়ে 1-2 দিনের লাইগা রিজার্ভ থাকে, দেখা শেষ, কথাবার্তাও হয় 1-2 দিনের লাইগা। কিন্তু এর মাঝেও নেটফ্লিক্স এর কিছু স্মরণীয় আর নামকরা সিরিজ বনছে। নার্কোস, ডার্ক, স্ট্রেঞ্জার থিংস, হন্টিং অফ দ্য হিল হাউস, ওজার্ক আর হাউস অফ কার্ডসও বলতাম, কিন্তু যে ড্রামাটিক্যালি হাগা হাগছে এই সিরিজগুলো তা খুবই ডিপ্রেসিং আর ডিসঅ্যাপয়েন্টিং। বাকি সিরিজগুলো হয় হিট অর মিস, নাইলে ক্যান্সেলড মাল। ইনভেস্ট হইতেও ডর লাগে ভাই। দেখেন মাইন্ড হান্টার আর 1899, বাকি সিজন নাই কেন ওইটা আমার জিজ্ঞেন না। রিসেন্টলি অ্যাডোলেসেন্স খুব বড় একটা বাস তুলছে, অ্যান্ড রাইটফুলি সো। বাট এগেইন, আগে যখন নেটফ্লিক্স শো বাস তুলতো তখন যে রিসেপশন পাইতো তা পায় নাই বোধ হয়, ওর সো আই থিঙ্ক পোস্ট উইচার নেটফ্লিক্স হ্যাজ শিওর বিন অ্যাট এ ফিক্স। বাট আজ আমি অ্যাডোলেসেন্সের কথা বলতে আসি নাই, না আমি আসছি নেটফ্লিক্সের কুকিংকে বিরেট করতে। আমি আসছি বিকজ নেটফ্লিক্স মাইট হ্যাভ অ্যাকচুয়ালি কুকড বিগ টাইম। আই এম টকিং অ্যাবাউট দ্য নিউ নেটফ্লিক্স সিরিজ দ্য এটারনট। পয়লা ভিডিও কী নিয়ে করব এটা চিন্তা করতে করতে সিরিজটাই বার হয়ে গেল। গত বছর যখন সিরিজের অ্যানাউন্সমেন্টটা শুনছিলাম তখন থেকেই খুব এক্সাইটেড, কারণ সিরিজটা আমার খুব প্রিয় একটা কমিকের অ্যাডাপ্টেশন, প্রবাবলি দ্য ওনলি আর্জেন্টাইন কমিক আইভ এভার রেড। কমিকটা খুবই আইকনিক, মানে জাপানে আকিরা আর আমেরিকায় সুপারম্যানের যে রেপুটেশন, সেই রেপুটেশন আর্জেন্টিনায় এটারনটের। আই মিন আপনারা শুধু এই আর্ট ওয়ার্ক দেখেন, আজকালকার কমিক্স এই প্যানেলগুলোর কাছে আউটডেটেড লাগবে। কাহিনীর ছোটোখাটো একটা আন্দাজ দেই। হুয়ান একজন মধ্যবয়স্ক বেড়া, নিজের ঘরে বৈশা নিজের বন্ধুগুলোর লগে ট্রুকো খেলতেছে। ট্রুকো একটা কার্ড গেম। হঠাৎ বাইরে চাইয়া দেখে আসমান থেকে বরফ পড়তেছে। তার বন্ধু ফাবালি জানায় যে বন্ধু এটা তো বরফ না, এটা অ্যাশ বা ছাই, গরমে আবার বরফ পড়বে কেমনে। যারা চেরনোবিল সিরিজ দেখছেন তাদের মনে থাকতে পারে ওই সিনের কথা, যেখানে সবাই ঘর থেকে বাইর হইয়া বরফ খেলা করতেছে, বাট ওইটা আদৌ বরফ ছিল না, বরং একটা নিউক্লিয়ার রেইন ছিল। আর ঠিক তেমনই এটারনটে একটা নিউক্লিয়ার স্টর্ম শুরু হয়, যা তাদের জীবন পুরোপুরি বদলায় দেয়। নাও আমি কমিক নিয়ে বেশি কিছু বললাম না, কারণ আমি চাই যে আপনারা সবাই এই কমিকটা পড়ুন। আমি ডিরেক্ট শো এর কথা বলি। শো এক কথায় জোশ হইছে। 1-2টা জিনিস এই দিক ওই দিক ছাড়া বাকি সবই কমিকের মতো, কিন্তু ভাই যেভাবে শোটার প্রেজেন্টেশন হইছে, উফ। প্রথমত এই শো নেটফ্লিক্সের বইলা মনেই হয় না। আই মিন কালার গ্রেডিং অবশ্যই নেটফ্লিক্সের শোগুলোর মতো, কিন্তু ফ্রেমিং, সিন ব্লকিং, ব্যাকগ্রাউন্ডের রিচ ডিটেল একদম নেটফ্লিক্সের কথা মনে পড়ে না। এমন লাগে যে নেটফ্লিক্সের টেমপ্লেটে কোনো HBO শো বানায় দিছে। ওইদিকে নেটফ্লিক্সের অন্য শোগুলো দেখেন, 3 বডি প্রবলেম, পার এপিসোড 25 মিলিয়ন। আর কি ধন বানাইছে রে ভাই।
বইয়ের সাথে মিল নাই ওইটা এক কথা, কিন্তু সিরিজ এত ফকিরনি মার্কা কি বলবো, ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যাবে। মেইন টপিকে ফিরি। এটারনটের বাজেট কত জানেন? 15 মিলিয়ন পার এপিসোড। না ভাই, পুরা সিজন 15 মিলিয়ন পার এপিসোড, তো 2.5 মিলিয়ন বোধ হয়। 3 বডি প্রবলেমের 10 ভাগের 1 ভাগ। এই বাজেটে এত বড় স্কেলের শো তুলে ফেলাইছে, পুরা কামের কাম করছে। ইটারনটের সবচেয়ে জোস জিনিসটা আমার লাগছে সিনেমাটোগ্রাফি। আজকাল তো ভাই একটা দুইটা কুল শট রাইখা একটু ভালো কালার গ্রেডিং কইরা ফেললে মানুষ ভিজুয়ালি স্টানিং এর ট্যাগ লাগাই দেয়, কিন্তু সিনেমাটোগ্রাফিরে যে স্টোরি টেলিংয়ে ইন্টিগ্রেট করতে হয় এইটা কেউ কনসিডার করে না। সিনেমাটোগ্রাফির ইন্টিগ্রেশন হবে স্টোরির আপলিফটিং আর এনহান্সমেন্টে। আবার কিছু মানুষ আছে যারা এর উল্টা চিন্তা করে, কিন্তু এটারনট এই কনসেপ্টটারে ভালো মতে নেইল করে। এই শটটা দেখেন, এখানে হুয়ান তার মেয়ে আর ফাবালিকে দেখতেছেন, তাদের মধ্যে কথা চলতেছে। হঠাৎ ব্যাকগ্রাউন্ডে কাউরে হাঁটতে দেখা যায়। ফাবালি আর হুয়ান এর কথা চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত ব্যাকগ্রাউন্ডের এই বান্দাটা ফ্রেমের মাঝখানে এসে তাদের দুইজনের ডাক দেয়। এই ট্রিকটা আপনারা মিশন ইম্পসিবল 7-এ দীক্ষা থাকবেন। শুরুতে যখন সিকিউরিটি মিটিং চলতে থাকে তখন একটা মিস্টিরিয়াস বান্দা ওই বিল্ডিংয়ে এন্টার করে, আর ওই বান্দার চেহারায় প্রপার এমফাসিস দেওয়া হয়, আর দেখানো হয় যে বান্দা মিটিং রুমের দিকে আগায় যাইতেছে। এইটা একটা সাবকনশিয়াস ট্রিক, একটা টাইমার যা অডিয়েন্সকে জানায় দেয় যে এই বান্দা যখন স্পটে আইসা দাঁড়াবে তখন সিনটা শেষ হবে নাইলে শিফট হবে। তখন অডিয়েন্স জিনিসটা ঘটার জন্য উৎসুক হয়ে চায় থাকে। এই শটটাও একবার দেখুন, এখানে 4 জন ক্যারেক্টার হুয়ান, ফাবালি আর তাদের পার্টনাররা কথা বলতেছে একাকিতে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ফেসিলিটির সব কাজকাম চলতেছে। এরকম একটা শট আপনি মনে করে দেখেন ট্যাক্সি ড্রাইভার মুভিটাতেও আছে, যেখানে ট্রাভিস তার সুপারভাইজারের সাথে কথা বলতে যায় আর ব্যাকগ্রাউন্ডে এই 2 বান্দা তর্ক করতেছে। এইটা কেন? ওয়েল, এইরকম শট দিয়ে আমাদের সাবকনশিয়াসে ওয়ার্ল্ড বিল্ডিংয়ের আইডিয়াটা প্ল্যান করা হয়। এতে ভবিষ্যতে যদি আনফোরসিন টুইস্ট বা টার্ন আসে তাইলে তা যাতে আনন্যাচারাল না লাগে। এই শটগুলো ইন্ডিকেট করে যে দুনিয়াটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ঠিকই চলতেছে, তার মতো চলতেছে আর ইভলভ করতেছে। আনফোরসিন ইভেন্ট আনফোল্ড হইলে তাই এই আন্দাজা থাকে যে পিছনে তো দুনিয়া ঠিকঠাক মতোই চলতেছে, ক্যারেক্টারদের বিরুদ্ধে বা পক্ষে কনস্পায়ার কইরা থাকতেই পারে। অন্য একটা শটে আমরা দেখি হুয়ান আর তার পরিবার মিল্লা একটা আরভি নিয়ে যাইতেছে, আর পথে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা বসা, প্যাসেঞ্জার বাইরে মরা। আমরা শটটাতে হুয়ানের এক্স ওয়াইফের আওয়াজ শুনতে পাই, স্পেকুলেটিং যে এখানে কি হয়ে থাকতে পারে, কিন্তু মহিলারে শুরুতে দেখায় না। আর প্রথমে হুয়ান ও তার ভাবিরে আমরা দেখতে পাই যারা বাইরের লাশের দিকে তাকায় আছে। পরে হুয়ান ডান থেকে বামে শিফট হয়, আর তখন তার এক্স ওয়াইফকে কথা বলতে দেখা যায়। আর এর পরের শটে ক্যামেরা নিচে লাশটার দিকে ফোকাস করে যে এই বান্দা আসলে কেমনে মারা পড়ছে। এইভাবে ভার্বাল স্পেকুলেশন চলাকালীন আমাদের ক্যারেক্টারদের ঘটনাটার দিকে রিয়াকশনও দেখায়, আবার শেষ মুহূর্তে তাদের আন্দাজারে ভুল প্রমাণ কইরা মিস্ট্রিটারে আরও ইন্টেন্সিফাই করা হয়, যার ফল আমরা শেষের এপিসোডগুলোর দিকে পাই। ক্লাসিক শো ডোন্ট টেল সিনারিও। এরকম আর কতটা যে চমৎকার শট আছে তা গুণা শুরু হইলে শেষ হইব না। ফ্রেমগুলা খুব ওয়াইড অ্যাঙ্গেলে থাকে যাতে পুরা দৃশ্যটা একসাথে উঠে আসে। এইটা দিয়ে এস্টাবলিশিং শটগুলারে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, আহা, একদম চুম্মেশ্বরী। শুধু এইটা না, স্টোরি টেলিংয়েও কোনো কমতি নেই। ক্যারেক্টারগুলা বাকি পোস্ট অ্যাপোকালিপটিক শো এর মতো প্রিটেনশিয়াসলি লেখা হয় নাই, বরং এদের মধ্যে আসল ডেপথ আছে। এরা রিয়ালিস্টিক্যালি ইভলভ করে, ভালো খারাপ ওইটা অডিয়েন্সের দেখার। আবার শো যা ফোরশ্যাডোয়িং করছে তাও চমৎকার। আমি কখনো ফোরশ্যাডোয়িংরে পাস্ট আর প্রেজেন্টকে একসাথে রিপ্রেজেন্ট করতে দেখি নাই। হুয়ান এক্সপিরিয়েন্সেস ভিশনস, আর ভিশনগুলা শুরু থেকে ক্লিয়ারলি ফিউচারের দিকে কিছু ঘটার ইন্ডিকেটর। কিন্তু আগে যখন হুয়ান আর এক্স ওয়াইফ তার পিটিএসডি নিয়ে কনফ্রন্ট করে তখন আমরা জানতে পাই যে হুয়ান এর একটা মিলিটারি ব্যাকগ্রাউন্ড আছে যেখানে তার একটা ট্রমাটিক পাস্টের দিকে হিন্ট করা হয়, কিন্তু শীঘ্রই আমরা তার দেখা ভিশনগুলারে রিয়ালাইজ হইতে দেখি, আর তাতে সিচুয়েশনের গম্ভীরতাটা বোঝা যায় যে এটা আসলে কোনো ফ্ল্যাশব্যাক না, বরং এটা প্রপার ফোরশ্যাডোয়িং ছিল।
আমি খুঁজা দেখতেছিলাম যে হাজিমে ইসায়ামা অ্যাটাক অন টাইটানের অথর এই কমিক থেকে কোনো ইন্সপিরেশন নিছেন নাকি, কারণ থিমেটিক প্রচুর সিমিলারিটি আছে। কিন্তু দুর্ভাগ্যবশত তার কোনো ইন্টারভিউয়ে হেক্টর গেরমানের কোনো মেনশন পাই নাই। এই কথা আমি কেন বললাম তো আপনারা কমিক পড়লেই বুঝতে পারবেন। বেশি আর কথা আগাইলাম না, কারণ আমি চাই আপনারা এই সিরিজটা নিজ কমফোর্টে দেখেন আর কমিকটাও পড়েন। ভাল লাগলে IMDb-তে গিয়ে একটা ভালো রেটিং দিয়ে আইসেন। না, ভিডিও স্পন্সর্ড না, ওই ভাগ্য আমার এখনো হয় নাই। কিন্তু নেটফ্লিক্সের একটা বাজে অভ্যাস আছে, এরা ভালো শো ক্যান্সেল কইরা দেয়। আগেই উদাহরণ দিছিলাম মাইন্ডহান্টার আর 1899-এর। এই সিরিজের যদিও সেকেন্ড সিজন, যেটা নাকি এর ফিনালে, তা কনফার্ম, তাও নেটফ্লিক্সের কোনো ভরসা নাই। আর কি ভাই, এনজয় করেন। আরে ধুত, ফিনিশিং দেওয়ার চক্করে ইন্ট্রোডাকশন দেওয়াই ভুলে গেছি। ব্যাপার না, ওই ফর্মালিটিসও পূরণ করা যাইব। হ্যালো দোস্ত, আমি সাফায়েত আর আপনারা দেখতেছেন প্যানেলের জাদু। নেক্সট এপিসোডে আবার দেখা হইব কোনো পপ কালচার, কমিক, মাঙ্গা, মুভিজ, বুকস কিংবা কমব্যাট স্পোর্টের খবর নিয়ে। টিল দেন, আল্লাহ হাফিজ। আমরা যারা অনেকে গরমের শোধনে দাঁড়াইতে পারতেছি না, তাদের জন্য ভাই গরমের দিন গরমে ঠিক আছে। অলরাইট, আসমান থেকে ছাই পড়া থেকে তো কয়েক গুণে ভালো।